নমস্কার। আমাদের আজকের গল্প ভবানী প্রসাদ দের বহুরূপী। কয়েকটা দিন মাথা গোজার জন্য গ্রামের বাইরে এমন একটা নির্জন পোড়ো বাড়ি পেয়ে নন্দ বেজায় খুশি। শুকনো ডালপালা আর কঞ্চির বেড়া দিয়ে ঘেরা ছোট্ট বাড়িটার উঠোন পেরিয়ে মাটির দাওয়ার কোলে দুটি মাত্র মাটির ঘর আর বারান্দার মাথায় গোলপাতার ছাউনি। একটি ঘরের দরজা খোলাই ছিল, হয়তো নন্দরই জন্য। খোলা ঘর আর দাওয়া ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে কাছের দিঘির টলটলে জলে স্নান করে এলো নন্দ। বারান্দার একপাশে কেরোসিনের স্টোভ জেলে ছোট মাপের একটা অ্যালুমিনিয়াম হাঁড়িতে দুটো ভাতে ভাত ফুটিয়ে নিল সে, সঙ্গে আলু সেদ্ধ, ডাল সেদ্ধ আর শিম সেদ্ধ। রান্নাবান্নার সব সরঞ্জাম তার সঙ্গেই থাকে। গায়ে ঘরে হোটেল থাকে না, থাকলেও ট্যাকের কড়ি ফেলে সেখানে খাওয়ার সামর্থ্য তার নেই। দক্ষিণমুখ দাওয়ার কিনারে চওড়া এক ফালি রোদ্দুর থাকবে এখন অনেকক্ষণ। বহুরূপীর সাজ পোশাকগুলো সযত্নে রোদে মেলে দিল নন্দ। রান্না শেষ, অথচ এখনো খিদে পায়নি তার। হাতে আপাতত কোনো কাজও নেই তার। নন্দ তখন উপেন্দ্র কিশোরীর ছোট্ট রামায়ণটা বার করে সুর করে পড়তে লাগলো। সরজু নদীর তীরে অযোধ্যানগর, দেবতার পুরী হেন পরম সুন্দর। সোনামণি মুকুতায় করে ঝলমল, ছায়ালয়ে খেলে তার সরজুর জল। বড় ভালো দশরথ সে দেশের রাজা, দুঃখী জনে দেন সুখ সঠে দেন সাজা। হঠাৎ বাধা পেল নন্দ। কে যেন বলে উঠল, বেশ আমায়ন গাইতে পারো তো বহুপি। নন্দ চমকে উঠে তাকিয়ে দেখল উঠোনে দাঁড়িয়ে আছেন একজন বৃদ্ধ মানুষ। তার মাথায় অল্প চুল, কিন্তু মুখে লম্বা দাড়ি। বলা বাহুল্য, বৃদ্ধের চুল দাড়ি সবই সাদা, হাওয়ায় উড়ু উড়ু। পরনে সাদা ফতুয়া আর ধুতি, পা দুখানা খালি, চোখে মুখে মিষ্টি হাসি। বললেন, এ বাড়িতে বহুদিন জনমনীষীর গন্ধ নেই। আস্তা দিয়ে যাচ্ছিলাম, মানুষের গলা শুনে ঢুকে পড়লাম। খাসা বউপির সাজ পোশাকে তোমার, তা আমাদের বিক্রি গায়ে এই প্রথম এলো বুঝি? আমি বহুরূপী, সেটা বুঝলেন কি করে? কথাতেই তো আছে, অতনে অতন চেনে। আমিও যে একজন বহুপি, বোঝাই যাচ্ছে অনেক দূর থেকে এসেছো। এখন খেয়ে দিয়ে বিশ্রাম করো, পরে আবার আসবো। পরদিন সকালে নন্দ রয়্যাল বেঙ্গল বাঘ সেজে গায়ের পথে বেরিয়ে বাঘের মতোই চার পায়ে হাঁটতে লাগলো। ওটাই তার রীতি, যেখানেই সে যায় প্রথম দিন বাঘ সেজে সবাইকে তাক লাগিয়ে দেয়। পরে অবশ্যই শিব ঠাকুর, মা কালী, কেষ্ট ঠাকুর সবই শেষ আছে। বাঘ দেখে লোকজন বেজায় ভয় পেয়েছে মনে হলো। তাড়াতাড়ি যে যার বাড়িতে ঢুকে পড়ে ঝাঁপ আটকে দিল। একটু পরে নন্দ দেখল নানান বয়সী বেশ কয়েকজন মহিলা হাতে সরকি, বল্লম, লাঠি, খুন্তি উঁচিয়ে তার পিছনে মার মার করে তেড়ে আসছেন। সমূহ বিপদ বুঝে নন্দ দু পায়ে দাঁড়িয়ে পড়ল। তারপর মুখ থেকে বাঘের মুখোশটা খুলে ফেলে দুহাত জড়ো করে বলল, আমাকে মারবেন না, আমি বাঘ নই, আমি নন্দ বহুরূপী। মেয়েদের রাগ কমল না। তারা বললেন, ৩৩ কোটি দেবদেবী থাকতে বাঘ সেজেছ কেন? বাঘের মতো পাজি জানোয়ার দুটো নেই। আমাদের কারো বাবা নেই, কাকা নেই, স্বামী নেই, শ্বশুর নেই, ভাই নেই, ছেলে নেই, সবাইকে বাঘে খেয়ে ফেলেছে। পুরনো শোকে মেয়েদের মধ্যে কেউ কেউ হাউমাউ করে কেঁদে ফেললেন। নন্দ কার কাছে যেন শুনেছিল সুন্দরবন অঞ্চলে কোন একটা গ্রামের সব পুরুষ মানুষ বাঘের পেটে চলে গিয়েছে। তাহলে বিগড়ি গাঁই সেই গ্রাম। নন্দ বলল, আমার ঘাট হয়েছে, এবারের মতো আমাকে মাফ করে দিন। পরদিন শিব ঠাকুরটি সেজে বের হলো নন্দ। তার সারা গায়ে ছাই মাখানো, মাথায় জটা জুট, পরনে বাকছাল রঙের কাপড়, তার গলায় প্লাস্টিকের সাপ জড়ানো আর হাতে একটা ত্রিশূল। দু একজন বয়স্ক মহিলা তাকে ভক্তি ভরে প্রণামও করলেন। কয়েকটি বাচ্চা মেয়ে তো মহা উৎসাহে তার সঙ্গে বেশ কিছুটা পথ চলেও এলো। অবশেষে নন্দ বলল,
এবার যাও, মায়েদের কাছ থেকে আমার জন্য চাল ডালের সিধে আর পয়সা কড়ি চেয়ে আনো। মেয়েরা এই ওর মুখের দিকে তাকাতে লাগলো। নন্দ আবার বলল, কি হলো, যাও, আমার জন্য সিধে কিংবা পয়সা নিয়ে এসো, দেরি হয়ে যাচ্ছে, আশেপাশের গ্রামগুলোতে যেতে বাকি এখনো। পরনে ডুরে শাড়ি আর নাকে নোলক পরা বছর শতকের একটা ঝোঁকরুটে মেয়ে বলল, বরং সেখানেই যাও তুমি। কেমন ধারা বহুরূপী তুমি, আমাদের কাছে চাল ডাল পয়সা চাইছো? ঠাকুর তো কখনো কিচ্ছু চায় না, বরং আমাদেরই দেয়। দা ঠাকুরের ঝুলিতে কি না থাকে, চাল ডাল ওষুধপত্র জামা কাপড় বই খাতা। আমাদের যখন যা কিছু দরকার দা ঠাকুর তার ঝুলি থেকে তাই বের করে আমাদের হাতে হাতে তুলে দেয়। আরেকটা মেয়ে বলল, পারো তুমি দা ঠাকুরের মতন ঘন ঘন সাজ বদল করতে? নন্দ বলল, কিরকম শুনি? তুমি তো এখন শিব ঠাকুর, মনে করো আমরা বললাম এবার তুমি কেষ্ট ঠাকুরটি হও। তুমি বললে তোরা চোখ বন্ধ কর। নিমেষ পরে চোখ খুলে দেখি তোমার জায়গায় দাঁড়িয়ে মাথায় মুকুট পরা কেষ্ট ঠাকুর মোহনবাসী বাজাচ্ছে। আবার পলক ফেলে দেখি কেষ্ট ঠাকুরের বদলে স্বয়ং মা কালী জিব্বার করে দাঁড়িয়ে আছেন। কই, পারো তুমি দা ঠাকুরের মতন এমনটা করতে? নন্দ বুঝল যে গায়ে দাদা ঠাকুরের মতন গুণী বহুরূপী আছেন সেখানে আর সময় নষ্ট করা বৃথা। পরদিন সকালবেলায় চলে যাওয়ার আগে পোড়ো বাড়ির দাওয়ায় বসে নন্দ তার জিনিসপত্র গোছগাছ করছে। এমন সময় সে বৃদ্ধ এসে হাজির। মুচকি হেসে বললেন, কেমন লাগলো আমাদের বীরগি গাঁ? মনে মনে তেলে বেগুনে জ্বলে উঠল নন্দ। তার জন্যই এমন মন্দ কপাল। কিন্তু মুখে কোনো রাগ প্রকাশ করল না সে, বরং মিষ্টি কথায় দাদা ঠাকুরকে সন্তুষ্ট করে তার বিদ্যের একটুখানিও শিখে নিতে পারলে আখেরে তারই লাভ। তাই নন্দ বলল, বিগড়ি গায়ে এসে বুঝতে পেরেছি এতদিন যা করেছি তা রং মেখে সাজা ছাড়া আর কিছুই নয়। দয়া করে দিন না শিখিয়ে ঘন ঘন রূপ পরিবর্তনের বিদ্যেটা। সারা জীবন আপনার কাছে ঋণী থাকবো। দা ঠাকুর কাষ্ঠ হেসে বললেন, এ বিদ্যে শিখতে হলে বড় কঠিন দক্ষিণা দিতে হয়। তুমি সংসারী মানুষ, তুমি কি পারবে? নন্দ বলল, 100 বার পারবো। দাদা ঠাকুর বললেন, 100 বারের দরকার নেই, একবারই যথেষ্ট। তোমার মানুষী দেহটা তুমি একবারই ত্যাগ করতে পারবে। শিউরে উঠল নন্দ। বহুরূপীর বিদ্যে রপ্ত করতে গিয়ে প্রাণটা খোয়াতে পারবে না সে। বহু দূরে বর্ধমানের গ্রামে তার বুড়ো মা বাবা বউ ছেলেমেয়েরা গোয়ালের রাঙি গাই আর এক ছিলতে ধান খেতে সদ্য লাগানো কচি ধান গাছেরা অপেক্ষা করছে সে কবে বাড়ি ফিরবে সেই অপেক্ষায়। দাদা ঠাকুর বললেন, এই বিদ্যে তোমার জন্য নয় হে, চলি এখন। নন্দ দেখল দাদা ঠাকুর যেখানে দাঁড়িয়েছিলেন এক নিমেষে সেখানেই অদৃশ্য হয়ে গেলেন। শুধু কিছু সাদা ধোঁয়া পাক খেয়ে ঘুরতে ঘুরতে বাতাসে মিলিয়ে গেল। এই ছিল আমাদের আজকের গল্প। যদি আজকের গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।